এবং 6টার সময়তে দুদিকেই ট্রেন আছে, ফলে তার বেশ খানিকটা আগে আমাদের এই সভা শেষ হবে, কারণ এটা শুরু। সভাপতি থেকে শুরু করে সর্বশেষ যে কথাগুলো বলা হয়েছে আমি চেষ্টা করব সেই কথাগুলো না বলতে। আমাদের দেশে এখনো ভোট ঘোষণা হয়নি। আমাদের প্রধানমন্ত্রীর উদ্বোধনী নাটক ফাটক শেষ হয়ে গেলে তবে আমাদের দেশের ভোট ঘোষণা হবে। কিন্তু সবাই আমরা জানি যে ভোট সামনে। মাস দেড়েক দুয়েকের মধ্যে ভারতবর্ষে নতুন একটা সরকার তৈরির জন্য যা কিছু হওয়ার সেই সব কিছু হয়ে যাবে। একটু আগে আপনারা শুনেছেন যে আমাদের পার্টির ডাকে আজকে আমরা পশ্চিমবাংলায় 10 দিকে 10টা সমাবেশ করছি। কারণ খবরের কাগজ আর টেলিভিশনের চ্যানেলে আমাদের কথা, আমাদের খবর তো সাধারণভাবে থাকে না, তাতে আমাদের কিছু যায় আসে না। লাল ঝান্ডার জন্ম খবরের কাগজে ছাপাখানায় হয়নি। লাল ঝান্ডার জন্ম কোন টেলিভিশন চ্যানেলের সন্ধ্যেবেলার আড্ডাতে হয়নি। লাল ঝান্ডার জন্ম হয়েছে জমির আলের ধারে, কারখানার বয়লারের সামনে, কারখানার গেটের সামনে, খেটে খাওয়া মানুষের লড়াই আন্দোলনের মধ্য দিয়ে। এই যেখানে আমাদের সভা হচ্ছে, এখন পূর্ব আর পশ্চিম বর্ধমান জেলার মাঝামাঝি জায়গা প্রায়। একদিকে উন্নত কৃষি অঞ্চল, আর পশ্চিম দিকে কাঁকসা ব্লকটা পেরোলে পরে উন্নত শিল্পের অঞ্চল। আমরা এই সভাতে মানুষের কাছে আমাদের কথা বলছি, আমরা আমাদের কথা বলছি, খেটে খাওয়া মানুষের কথা বলছি। এখন আমাদের এই অঞ্চলের মূল সমস্যা কি? আমাদের এই অঞ্চলের মূল সমস্যা হলো গ্রামের যে কৃষক, ফসল ফলাতে তার যা খরচা হয়, সরকার দিন দিন ভর্তুকি তুলে নিচ্ছে, সারের দাম বেড়ে যাচ্ছে, শুধু দাম বাড়ছে তাই নয়, পূর্ব বর্ধমান জেলা, তার মধ্যে গলসি ব্লক, সব থেকে ভালো ফসল যে জায়গাগুলো হয় তার মধ্যে এই গলসি ব্লকে আছে। প্রতি বছর চাষের সময় সারের আক্কারা দেখা যায় বাজারে, কালোবাজারি হয়, সারের দাম বেড়ে যাচ্ছে। দুটো সরকারের নীতির ফলে বিদ্যুতের দাম বেড়েছে, সেচের জলের দাম বেড়েছে, বীজের দাম বেড়েছে। আর আগে যেমন বামফ্রন্টের সরকার থাকার সময়ে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, কৃষি সমবায় সরকার, এমনকি দিল্লির সরকার এফসিআই, তারা কৃষকের কাছ থেকে ফসল কিনত। আর পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের জামানায় ওরা যেমন সব জায়গায় লুটপাট চালিয়েছে, সমবায়গুলোকে পর্যন্ত ওরা লুটপাট করে নিয়েছে। কৃষি সমবায় কৃষকের পাশে নেই, পঞ্চায়েত, জেলা পরিষদ, সরকার কৃষকের পাশে নেই। মোদী বাবুর ভারতের সরকার এফসিআই কৃষকের কাছ থেকে সবচাইতে বেশি ফসল কিনত ন্যূনতম সহায়ক মূল্য দিয়ে। এফসিআই কৃষকদের কাছ থেকে ফসল কেনা কমিয়ে দিয়েছে, কার্যত বন্ধ করার দিকে চলে গেছে। তাহলে চাষে খরচ বাড়ছে, অথচ সে বাজারে কৃষকের ফসলের দাম নাই। আপনি বাজারে চলে যান, চালের দাম, ডালের দাম হু হু করে বাড়ছে।
অথচ আপনি জমিতে কৃষকের কাছে যান, সে ধানের দাম পাচ্ছে না, সে আলুর দাম পাচ্ছে না, সে পাটের দাম পাচ্ছে না, সে সবজির দাম পাচ্ছে না। এখন তো এইটাই মূল সমস্যা, যে কৃষকের ফসলের দাম পেতে হবে, সারে ভর্তুকি দিতে হবে, সারের দাম কমাতে হবে, ভর্তুকি দিয়ে বীজের দাম কমাতে হবে, সরকারকে ফসল কিনতে হবে। তা না, দুটো সরকার তুতু ম্যায় করছে। এ বলছে আমি ভালো তুই খারাপ, ও বলছে আমি ভালো তুই খারাপ। আর দেশের জনগণ, এই জেলার কৃষক, রাজ্যের কৃষক, তারা প্রতিদিন তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই সমাবেশ থেকে আমরা ডাক দিচ্ছি, একটু আগে দীপশিতা বলেছে এই জেলা কৃষক আন্দোলনের জেলা, বড় বড় লড়াই হয়েছে, কৃষকদের লড়াই। বামফ্রন্টের সময় কৃষক, গরিব কৃষক, ভাগ চাষি, বর্গাদার, সে জমি পেয়েছে, জমি, ফসলের অধিকার প্রতিষ্ঠা হয়েছে, এমনি এমনি হয়নি, লড়াই করে হয়েছে। গরিব মানুষের অধিকার প্রতিষ্ঠা হয়েছে বামফ্রন্টের সময়, গরিব জমি পেয়েছে। আগের সরকারের তৈরি করা যে সিলিং, সেই সিলিং এর বাইরে থাকা জমি লড়াই করে লাল ঝান্ডাকে সামনে রেখে ফসল বোনার সময়, ধান কাটার সময় আলের ধারে লাল ঝান্ডাটাকে গুঁজে দিয়ে তফসিল, আদিবাসী, সাধারণ গরিব মানুষ তারা লড়াই করে জমির উপর, ফসলের উপর অধিকার প্রতিষ্ঠা করেছিল। আর বামফ্রন্ট এসে এই অধিকার তার কাছে সুনিশ্চিত করেছিল পঞ্চায়েতের মধ্য দিয়ে। গরিব মানুষ শুধু জমি পায়নি, শুধু ফসলের ভাগ পায়নি, তার সঙ্গে সঙ্গে তার সামাজিক মর্যাদা সুনিশ্চিত হয়েছিল। বামফ্রন্টের সময়, বামফ্রন্টের আগের পঞ্চায়েত ছিল জোরদার জমিদারদের বাংলো বাড়িতে, কুলুঙ্গিতে বন্ধ করে থাকা। বামফ্রন্টের সময় পঞ্চায়েত গরিব মানুষের পঞ্চায়েতে পরিণত হয়েছিল। আমার হঠাৎ করে মনে পড়ে যাচ্ছে, আমি সময়টা বলতে পারবো না, তবে নিঘাত সেটা 75-76 সালের আগে, কারণ তখনও আমি স্কুলে ভর্তি হইনি। এই বর্ধমান জেলারই একটা গাঁয়ে আমার মামা ঘর ছিল। বাপের সঙ্গে পুজোর সময়, পুজোর আগে গ্রামের বাড়িতে, মামা বাড়িতে গেছি। দেখবেন সবকটা গ্রামে কোথাও একটা হরিনাম তলা থাকে, কোথাও একটা বারোয়ারি তলা থাকে। সেই রকম সেই গ্রামে আমার স্মৃতিতে এখনো ভাসছে। কালকে কাকদ্বীপে এই কথা ওদের কাছে আমি বলে এসেছি, স্মৃতিতে ভাসছে যে গ্রামের মাঝখানে একটা বারোয়ারি তলাতে একটা শুকনো খেজুর গাছের মধ্যে একটা গরিব মানুষ, জরাজীর্ণ গরিব মানুষ, তাকে দড়ি দিয়ে বেঁধেছে, আর তার সামনে একটা ছাগল বাঁধা আছে। আর দেখছি যে কিছু হিষ্টপুষ্ট ছেলে পিলে ওই গরিব মানুষটাকে মারছে। মারতে মারতে সে যখন আদমরা হয়ে গেছে, তাকে ছেড়ে দিয়ে খুঁটিতে বাঁধা যে ছাগলটা, সেই ছাগলটা নিয়ে সে চলে গেল, গায়ের ভিতর দিকে চলে গেল। আমি আমার বাপকে জিজ্ঞেস করেছিলাম যে ওটা কি। তখন আমার বাবা যা বলেছিল সেটা শুনেছিলাম, মনে ছিল। প্রত্যেক মানুষের দেখবেন জীবনে এমন কিছু স্মৃতি থাকে, ভালোই হোক আর মন্দ হোক, একেবারে বুড়ো বয়স পর্যন্ত সেই স্মৃতি অমলিন থাকে। তো তখন আমার বাপ যা বলেছিল তা বুঝিনি, কিন্তু মনে ছিল কথাগুলো। পরে জেনেছি, বুঝেছি। কথাটা ছিল এই যে ওই যে গরিব মানুষটাকে শুকনো খেজুর গাছে বেঁধে পেঁধাচ্ছিল, ওই গরিব মানুষটা ওই গাঁয়ের একটা গরিব মানুষের পাড়া, পাড়াটার নাম ছিল সেদর পাড়া। সেইখানে সে গরিব খেতমজুর, তফসিল, সে জমিতে, ওর জমিতে কাজ করে ফসল কাটার আগে, দুর্গাপুজোর আগে। ওই সামনে ছোট ছাগলটা সেই গরিবের ছাগল, সে ওই সেই গায়ের সবচাইতে বড় যে জমির মালিক, তার ভুঁয়ে নেমে গিয়ে দুগাছি ধান খেয়ে নিয়েছিল। দুগাছি ধান খেয়েছিল, সেই অপরাধে ছাগলের মালিককে পিচমোড়া করে পেঁদিয়েছিল, ছাগলটাকে নিয়ে গিয়ে ফিস্টি করেছিল। আর পশ্চিমবঙ্গে বামপন্থীদের সরকার যখন তৈরি হয়েছিল, কারুর বাপের পেটার হিম্মত হয়নি যে গরিব মানুষের গায়ে হাত দেবে। এই হলো পশ্চিমবঙ্গে বামপন্থীদের সময়। আর আজকে গ্রামের কি চেহারা! আমি আগেই বললাম কৃষকের ফসলের দাম নাই। 2004 সালে দিল্লিতে সরকার হয়েছিল,
আপনারা ভোট দিয়ে বামপন্থীদের 61টা এমপি পাঠিয়েছিলেন দিল্লিতে। ওরা বলেছিল তোমরা মন্ত্রী হও, শান্তি হও। আমরা বলেছিলাম মন্ত্রীর চেয়ারের থেকে বড় কথা তোমাদের সরকার মানুষের হয়ে কাজ করবে কিনা বলো। আমরা শর্ত দিয়েছিলাম, 3টে আইন হয়েছিল। আদিবাসী মানুষকে যাতে তাদের জমি জঙ্গলের অধিকার থেকে তাকে বঞ্চিত করা না যায়, জমি থেকে খেদিয়ে দেওয়া না যায়। এখানে আউসগ্রামের জঙ্গলমহলের আদিবাসীরা এসেছেন, কমরেডরা এসেছেন। এই জেলার জঙ্গলমহল, ওদিকে কাঁকসার জঙ্গলমহল। আদিবাসী মানুষেরা গ্রামের মধ্যে জঙ্গলের মধ্যে বসবাস করে। আজকে জমি হাঙররা সব জায়গায় গিলছে। ইউপিএ 1 এর সময় আইন হয়েছিল, জঙ্গলের অধিকারের আইন, আদিবাসী মানুষদের আইন হয়েছিল। যে কোথায় চুরি চামারি এইসব হচ্ছে, তথ্য জানার আইন। সাধারণ মানুষকে বলতে হবে তথ্য জানার আইন। মোদি এসে এই আইনটার 12টা বাজিয়ে দিয়েছে, লাঠে তুলে দিয়েছে সেই আইন। আর 100 দিনের কাজ, 100 দিনের কাজ, 100 দিনের কাজের ফলে গ্রামের গরিব মানুষ, ক্ষেত মজুর, দিন মজুর, সাধারণ যারা কোনো কাজ নেই তাদের হাতে কাজ তৈরি হয়েছিল। আর আজকে কি অবস্থা? এটি আসল কথা। আজকে কি অবস্থা? 2 বছর ধরে 100 দিনের কাজে মজুরি বকেয়া হয়ে পড়ে আছে। দিদিমণি আমার খুব দয়ালু, বলে কি দিল্লি টাকা দিচ্ছে না, তাই আমি আমার তহবিল থেকে 50 দিনের কাজ চালু করে দেবো। আমি আমার তহবিল থেকে বকেয়া মজুরি দিয়ে দেবো। তোমার বাপের টাকা, তোমার বাপের টাকা তুমি দেবে? টাকা তো জনগণের টাকা। আমাদের কথা কি, বকেয়া মজুরির পুরোটা দিতে হবে। আমার বকেয়া আছে 2 বছরের কয়েক হাজার টাকা, আর তুমি সামান্য কিছু ছড়িয়ে দিয়ে ভোটের বৈতরণীটা পেরিয়ে যাবে, তারপর কাঁচকলা দেখিয়ে চলে যাবে। চলবে না। আমাদের ক্ষেত মজুরের নেতারা এই কদিন আগে সন্দেশখালীতে ষড়যন্ত্র করে, পুলিশ এবং প্রশাসন ষড়যন্ত্র করে নিরাপদকে জেলে পুরেছিল। জেল থেকে বেরিয়ে আসার পরে সেই নিরাপদ এবং ওরা বলেছে ওরা ক্ষেত মজুর ইউনিয়ন করে, লাল ঝান্ডার ইউনিয়ন করে, তারা বলেছে পুরো বকেয়াটা মেটাতে হবে। আর শুধু বকেয়া মেটালে হবে না, আইনে বলা আছে 15 দিন পেরিয়ে যাবার পরে যদি বকেয়া মজুরি থাকে তাহলে আসলটাও যেমন দিতে হবে, সুদটাও তেমন দিতে হবে। তাই আমাদের বক্তব্য, দিদিমণি তুমি দয়া করছো নয়, মানুষ গতর খাটিয়েছে, মজুরি বকেয়া আছে, তোমাকে পুরোটা দিতে হবে। দিতে যদি চাও সুদ সহ তোমাকে টাকা দিতে হবে। আমি আপনাদের আবেদন জানাবো, মাইকে গলাবাজি করে কোনো লাভ নাই। এই কদিন আগে কাঁকসার বিডিও অফিস, ওখানকার ক্ষেত মজুর গরিব মানুষেরা ঘিরে রেখেছিল। ওরা বলেছিল এই দাবিতে, আমরা বলেছি তুমি কাকে টাকা দেবে? তোমার নিজের জমিদারি আছে? তোমার যাকে মন হবে তুমি দিয়ে দেবে? মন মানি নেই চলেগা, ইচ্ছা মতো টাকা দেবে হবে না। ভোটের সময় টাকা দিয়ে, অধিকার ভুলিয়ে দিয়ে মানুষের ভোট কিনতে এসছো। কাকে টাকা দিচ্ছ? নামের তালিকা প্রকাশ করো। কাকে টাকা দিচ্ছ নামের তালিকা প্রকাশ করো। আমাদের আশঙ্কা হলো এই, আপনারা যদি লড়াই করে নিজের পঞ্চায়েতে গিয়ে টেবিল চাপড়ে নিজের কবজির জোর দেখিয়ে যদি তালিকা প্রকাশ করতে না পারেন, তাহলে ওই চাকরি বেচার নাম করে যে কাঁড়ি কাঁড়ি টাকা বান্ধবীর খাটের তলা থেকে বেরিয়ে গেছে, এই আগামী ভোটে 100 দিনের টাকা দেবার নাম করে সরকারি টাকা ও শালারা পার্টি ফান্ডে নিয়ে গিয়ে ভোট করবে। তাই আপনাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। তালিকা প্রকাশ করো, তালিকা। কে কার মজুরি বাকি আছে, কত টাকা মজুরি বাকি আছে, কোথায় কাজ করেছে, তার তালিকা প্রকাশ করো। আর আমরা বলেছি শুধু টাকা দিয়ে মানুষের মুখ বন্ধ করতে এসছো। যারা চুরি করলো, যারা 100 দিনের টাকা মারলো, যারা আবাস যোজনার টাকা মারলো, যারা চুরি করে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেল, তারা সব সাধু হয়ে যাবে। তুমি 2 টাকা ছড়িয়ে দেবে বলে তাদের সব পাপ মাফ হয়ে যাবে? চলবে না। যারা চুরি করেছে, যারা দুর্নীতিগ্রস্ত, তাদেরকে শাস্তি দিতে হবে। আর কাজ যদি চালু না হয় গরিব মানুষ ভুটি চুষবে। এখন নয় ধান চাষ হচ্ছে বিভিন্ন জায়গায়,
এখন নয় চাষের সময়, এখন নয় খানিকটা কাজের ব্যবস্থা। ভোট যখন হয়ে যাবে, তারপরেই যখন চাষের কাজ থাকবে না, তখন মানুষ ভুঁকি চুষবে, গরিব মানুষ ভুঁকি চুষবে। যদি কাজ চালু না হয় তাহলে কাজ চালু করতে হবে। এইটাই এখন লড়াইয়ের কথা। ফসলের দাম দিতে হবে, লাভজনক দাম দিতে হবে কৃষকদের, সারের দাম কমাতে হবে, বীজের দাম কমাতে হবে, জলের দাম কমাতে হবে, বিদ্যুতের দাম কমাতে হবে, 100 দিনের সমস্ত বকেয়া মজুরির সুদ সহ দিতে হবে, তালিকা প্রকাশ করতে হবে, সবকটা চোরকে শাস্তি দিতে হবে, আর ফের ফিরতি কাজ শুরু করতে হবে। এই হলো গাঁয়ের মানুষের এখন আসল কথা। আমরা এখানে মিটিং করছি, এই সভা থেকে আমরা দাবি করি যে দুর্গাপুরের গত নির্বাচনে এই কেন্দ্র থেকে জিতেছিল বিজেপির প্রার্থী। দিল্লিতে বিজেপি সরকার তৈরি করেছিল। কি হলো আমার দুর্গাপুর শিল্পাঞ্চল? ভোটের সময় যে কথাগুলো বলেছিল, দুর্গাপুরের বন্ধ কারখানাগুলোকে খুলে দেবে, সেই কারখানা কেন খোলার জায়গা হলো না? আমাদের মনে আছে 2014 সালের নির্বাচনে আমি তখন ব্যক্তিগতভাবে আসানসোলে থাকতাম। আজকের যিনি প্রধানমন্ত্রী, তার বক্তৃতা আমার কানে বাজে। সেই বক্তৃতা করতে গিয়ে বলেছিলেন আসানসোলের মানুষের কাছে कि मुझे बाबुल चाहिए, अगर मुझे बाबुल मिल गए, मेरा सरकार बनने जा रहा है दिल्ली में, अगर मुझे बाबुल मिल जाए तो आसनसोल दुर्गापुर सील क्षेत्र में जितना बंद पड़ा हुआ कारखाना আছে सबको ताला हम खोल देंगे। অভিজ্ঞতা কি? আসানসোলের মানুষ মোদিকে বাবুল দিয়েছিল, বাবুলকে দিল্লিতে মন্ত্রী করেছিল। দিল্লিতে মন্ত্রী হেজি পেচি মন্ত্রী নয়, শিল্পের মন্ত্রী। আর 1 বছরের মাথায় বাবুলের নিজের নির্বাচনী কেন্দ্র আসানসোল, সেই আসানসোলে হিন্দুস্তান কেবলস কারখানা, সেই কেবলস কারখানার গেটে একটা আলিগড়ি তালা মেরে দিয়েছিল। তৃণমূলই হোক আর বিজেপি হোক, একটু আগে বাকিরা বলেছে, আমি আমার কথাকে বেশি বাড়াবো না। এরা ভোটের সময় হিন্দু সাজে, মুসলমান সাজে, এরা ভোটের সময় চাওয়ালার বেটা সাজে, গরিব মানুষ সাজে। আসলে এদের ভাব সব বড় লোকদের সঙ্গে। তাই আম্বানির যখন বিটির বিয়ে হয়, সেই বিটির বিয়েতে দরজায় দাঁড়িয়ে রিসেপশনিস্টের কাজ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী। তাই আম্বানির যখন বিটির বিয়ে হয়, সেই বিটির বিয়েতে পশ্চিমবাংলা থেকে একজনই নেমন্তন্ন পায়, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। বুঝতে অসুবিধা হয়। আমরা যারা সাধারণ মানুষ, বাড়িতে বিভিন্ন উৎসব হয়, আমাদের যার যেমন সঙ্গতি আছে, আমরা কাদের ডাকি, আমাদের আত্মীয় কুটুম্বদের ডাকি, আমরা আমাদের বন্ধুদের ডাকি। আম্বানির বিটির বিয়েতে প্রধানমন্ত্রীকে ডাকছে, মুখ্যমন্ত্রীকে ডাকছে, বুঝতে অসুবিধা হয়। এরা আসলে কাদের লোক? এই যে সময়টার মধ্যে আমরা আছি, 2019 সালের পরে, গত লোকসভা ভোটের পরে পরে করোনা হয়েছিল, কোভিড সংক্রমণ হয়েছিল, লকডাউন হয়েছিল। আমার এই পানাগড় থেকে শুরু করে একেবারে কল্যাণেশ্বরী পর্যন্ত অসংখ্য ছোট ছোট কলকারখানা যা জ্যোতি বোসের সময় তৈরি হয়েছিল। সেই সময় দিল্লির সরকার আমাদের দুর্গাপুরের শিল্পাঞ্চলকে মরুভূমি বানাতে চেষ্টা করেছিল। তার বিরুদ্ধে আমাদের লাল ঝান্ডা লড়াই করেছিল, কারখানার মজুরেরা লড়াই করেছে, গ্রামের কৃষকরা লড়াই করেছে, সবাইকে সঙ্গে নিয়ে লড়াই করেছে। সেই লড়াইয়ের মধ্য দিয়ে তার সঙ্গে সঙ্গে জ্যোতি বসুর নেতৃত্বে সরকার, বামফ্রন্টের সরকার আমাদের এই দুর্গাপুর আসানসোল মহকুমায় অসংখ্য ছোট মাঝারি কারখানা তৈরি করেছিল। এখানে বর্ধমান সদরের ছেলেমেয়েরা, মানুষেরা এখানে আছে। ওই যে আমাদের প্রদীপ্তা, কমল গায়েন যেখানে খুন করে দিল, সেইখানে বর্ধমান শহরের গায়ে যে অসংখ্য ছোট মাঝারি কারখানা গড়ে উঠেছিল আমাদের এই বর্ধমান জেলাতে, অবিভক্ত বর্ধমান জেলাতে, আজকের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলাতে। আর এই লকডাউনের সময়ে আর নোটবন্দির সময়ে, দীপশিতা বলেছে আপনাদেরকে, নোটবন্দির সময়ে সারা দেশের সঙ্গে আমাদের এই পশ্চিম বাংলায় অসংখ্য ছোট মাঝারি কারখানা উঠে গেছে। সেই কারখানাগুলো আর বেশিরভাগটাই নতুন করে কারখানার দরজা দিয়ে, আর দরজা খোলেনি, চিমনি দিয়ে ধুঁয়ো ওড়েনি। কয়েক হাজার শ্রমিক কর্মচারী, সংখ্যাটা 50,000-এর বেশি হবে, তারা এই কলকারখানাগুলোয় কাজ করত। এই দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চলে আর এই বর্ধমান শহরের গায়ে কলকারখানাগুলো উঠে যাওয়ার পরে তাদের কাজ চলে গেছে, তাদের কোনো কাজ নেই, তাদের সংসার চালানোর দুরবস্থা তৈরি হয়েছে। জবাব দিতে হবে না দিল্লির সরকারকে? জবাব দিতে হবে না রাজ্য সরকারকে? যে ভোটের সময় তোমরা জনগণের বন্ধু সাজো, আর ভোট পেরিয়ে গেলে জনগণের সঙ্গে তোমরা গদ্দারি করো, জনগণের রুটি রুজির সম্ভাবনাকে তোমরা ছুরি মেরে শেষ করে দাও। তাই তোমাদেরকে জবাব দিতে হবে। আসামির কাঠগড়ায় দাঁড় করাতে হবে দুটো সরকারকেই। দুর্গাপুরের
বর্ধমান দুর্গাপুরের বিজেপির এমপি, তাকে জবাব দিতে হবে আধুনিকীকরণের প্রশ্নে কেন এই অ্যালয় স্টিল প্ল্যান্টকে এখন এগোনো গেল না। জবাব দিতে হবে যে কেন দুর্গাপুর আসানসোলের যে শিল্পাঞ্চল, সেই শিল্পাঞ্চল কেন সেখানে আজকে প্রতিদিন সংকটের আজকে অবস্থা তৈরি হচ্ছে। আর এই কলকারখানাগুলো আপনারা চলে যান, এখানে বিদেশ দেওয়া লোক দ্বারা আছে। বর্ধমান আমাদের যখন অবিভক্ত বর্ধমান রাজ্যে যখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, নিরুপম সেন শিল্পমন্ত্রী, এই কাঁকসা ব্লকের অসংখ্য জায়গায় মানুষ স্বেচ্ছায় জমি দিয়েছিল যে আমার এখানে কারখানা করো, কারখানা যদি হয় আমার ঘরের ছেলেটা যে কাজ পাবে, আমার ঘরের মেয়েটা কাজ পাবে। অনেক কারখানা তৈরি হয়েছে, কোন জনগণের বিরোধ তৈরি হয়নি, মানুষ স্বেচ্ছায় জমি দিয়েছিল। জবাব দিতে হবে না আজকে তৃণমূল কংগ্রেসের সরকারকে? বসে আছেন এখানে অচিন্তদা, কাটোয়ার তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য যে অসংখ্য জমি মানুষ দুহাত তুলে সেই জমি তারা দিয়েছিল, কেন কাটোয়ার তাপ বিদ্যুৎ কেন্দ্র এখনো তৈরি হয়নি? কেন সেই শিল্পের জমিটা গরু ছাগল চড়ানোর জন্য পড়ে আছে? জবাব দিতে হবে না তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের? এই কারখানাগুলো থেকে বামফ্রন্ট চলে যাওয়ার পর যেভাবে তোমরা তোলাবাজি করছো, একজন ঠিকা শ্রমিকের যদি 100 টাকা মজুরি হয়, সেই শ্রমিকটার হাতে যাচ্ছে 40টা টাকা, আর বাকি 60টা টাকা তোমরা লুট করে নিচ্ছ, তোমরা ভাগ করে খেয়ে নিচ্ছ। জবাব দিতে হবে। সেই জন্য কমরেড এবং বন্ধুগণ, আমার যেটা বলার কথা, লড়াইটা হলো ভাতের লড়াই, লড়াইটা হলো কাজের লড়াই। আর ওদিকে বিজেপি আর এদিকে তৃণমূল, এদের তলায় তলায় সাঁট আছে, এদের তলায় তলায় সেটিং আছে। সেই জন্য দেখতে পান না ভারতবর্ষের অন্য রাজ্যে ইডি আর সিবিআই গিয়ে বিরোধী দলগুলোকে ভাঙে, আর পশ্চিমবাংলায় ইডি আর সিবিআই এসে তৃণমূল কংগ্রেসের কোন নেতার কান ধরে টানছে, চুল ধরে টানছে, পেটে সুড়সুড়ি দিচ্ছে। কিন্তু ওরাও জানে, আমরাও জানি। এই তো বর্ধমান জেলা, ওই যে রিনুদা একটু আগে বললো না, কলকাতাতে আজকে একটা মিটিং হয়েছে 75-25-এর ভাগ তৈরি করতে। প্রত্যেক দিন আমার এই যে পিছন দিকে আমাদের যে এনএইচ আছে, প্রত্যেক দিন এখান থেকে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলা থেকে মাটির তলার কয়লা, মাটির তলার কাঁকড়, এখানকার বালি, এখানকার লোহা কারা চুরি করছে, আর কেমন করে সেই টাকা কলকাতায় কোথায় গিয়ে পৌঁছচ্ছে, ওরা সব জানে। ইডি সিবিআই সব জানে। কিন্তু যেহেতু সেটিং আছে, সেই জন্য পাকা মাগুর দুটোর ওকে ওরা স্পর্শ করে না। সবাই জানে যে তৃণমূল যদি চোর হয়, এরা যদি 100 দিনের টাকা মারে, আবাস যোজনার টাকা মারে, পঞ্চায়েতের টাকা মারে, কয়লার টাকা মারে, গরুর টাকা মারে, এইসব দাদা সব আছে আর কি। আর ওদিকে বিজেপিটা হলো ডাকাত, এরা পশ্চিমবাংলাকে লুট করছে, ওরা গোটা দেশকে আদানির জন্য লুট করার জন্য খুলে দিয়েছে। লকডাউনের পর কলকারখানাগুলো উঠে গেছে। লোকসভা ভোটের আগে মোদি বলেছিলেন, मेरे सरकार आने का बाद साल में 2 करोड़ नौजवान की बहाली होगी, বছরে 2 কোটি করে বেকারের কাজ হবে। 10 বছর হয়ে গেল, তাহলে 10 বছরে 10 দুগুণে 2, 20 কোটি বেকারের কাজ হওয়ার কথা। 20 কোটি বেকারের কাজ হওয়া তো দূরের কথা, যারা কাজ করছিলেন তাদের কাজ চলে গেছে। আর ওই শুনে আমাদের ওই ভদ্র মহিলা, এই 3 সন্দেহ হয়ে যাচ্ছে, আমি আর নাম করছি না, আপনাদের কারো কারো অনিষ্ট হতে পারে, তো সেই ভদ্র মহিলা বললেন, হ্যাঁ আমি কিসে কম আছি, তুমি যদি বছরে 2 কোটি করে বেকারের কাজ দাও ভারতের সরকার, আমি পশ্চিম বাংলায় 2 লাখ করে বছরে বেকারের কাজ দিয়ে দেব। 13 বছর রাজত্ব হয়ে গেল, এবার ঘন্টি বেজে গেছে। এই 13 বছরের রাজত্বে 13 দুগুণে 2 যদি হয়, 26 লক্ষ বেকারের কাজ পশ্চিম বাংলায় হওয়ার কথা। কত কাজ হয়েছে? সরকারি দপ্তরগুলোতে 6 লক্ষ শূন্য পদ পড়ে আছে। বামফ্রন্টের সময় মাস্টার মশাই, সরকারি কর্মচারী মিলিয়ে 10.5 লক্ষ মানুষ মাস্টার মশাই এবং কর্মচারী রাজ্য সরকারের কোষাগার থেকে বেতন পেতেন, পুলিশেরাও পেতেন। আর আজকে পশ্চিম বাংলায় 3.5 থেকে 4 লক্ষ মাত্র রাজ্য সরকারের কোষাগার থেকে যারা মাইনে পান, মাস মাইনে পান, তারা। সব জায়গাতে এখন সিভিক চলছে, মাস্টার মশাই সিভিক, রাস্তায় সিভিক। যারা ভালো আছেন ভালো আছেন, আর যারা ভালো নেই এটা ওটা করছেন, সাবধান হয়ে যান। দিন একভাবে চলবে না, জনগণের খাতায় সবকিছু লেখা হচ্ছে। এখন পুলিশ দিয়ে, পেয়াদা দিয়ে পঞ্চায়েতের ভোটকে, আমরা তো দেখেছি পঞ্চায়েতের ভোটকে করেছে। কিছু ভিডিও
আর কিছু থানার অফিসাররা পঞ্চায়েতের ভোট করেছেন, কিছু করার নেই, চাকরি বাঁচাতে ওরা করেছে, কারণ ওরা জানে যে পঞ্চায়েতের ভোটের মধ্য দিয়ে সরকারের বদল হবে না। তো আমার কথা হলো এই, জনগণের খাতায় হিসেব আছে, অসুবিধা কিছু নেই, জনগণের কাছে হিসাব যা করছেন করে যান, সব জমা হচ্ছে ব্যাংকে জমা। আর এই পাপের ব্যাংকে যে জমা হচ্ছে, এটা মোদির ব্যাংক নয় যে আদানি আম্বানিকে দিয়ে দেবে। পাপের ব্যাংকে যে জমা হচ্ছে, সেই জমা খরচের হিসেব জনগণের খাতায় হয়। বলে বারবার ঘুঘু ধান খাবে না, বারবার নেড়া একই বেলতলা দিয়ে যাবে না, বারবার পঞ্চায়েতের ভোট বিডিও কিংবা পুলিশ অফিসাররা করবে না। বাংলা যাচ্ছে, বর্ধমান জেলা যাচ্ছে, পঞ্চায়েতের ভোটে তার নমুনা হয়েছে, সব জায়গায় মানুষ লড়াই করেছে, তৃণমূল আর বিজেপিটাকে একসঙ্গে হারানোর জন্য লড়াই করেছে। আমি আমার কথাকে এবার একদম গুটিয়ে আনবো। কথা হলো এই, কে রাজনীতি মানে কে এমএলএ হবে, কে এমপি হবে, কে সরকার গড়বে, কে পঞ্চায়েত মেম্বার হবে না। অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ দিক। তো রাজনীতি হলো যে কৃষক ফসল বুনেছে অথচ সে ফসলের দাম পায় না, তার দাম পাওয়ার যে লড়াই, রাজনীতি মানে হলো কৃষকের ফসলের দাম পাওয়ার লড়াই। যে ক্ষেত মজুর কাজ করে মজুরি বকেয়া পড়ে আছে, প্রতিদিন সে ঠকছে, সেই ক্ষেত মজুরের বকেয়া মজুরি আদায়ের লড়াইয়ের নাম হলো রাজনীতি। চোরগুলোর বিরুদ্ধে মানুষ যাতে একটু ভালো করে থাকতে পারে, সেই লড়াইয়ের নাম রাজনীতি। যে বেকার ছেলেটা পড়াশুনো করেছে, তার বাপ মা অনেক কষ্ট করে তাকে পড়িয়েছে, অথচ কোনো কাজ নেই, বেকারের খাতায় নাম তুলতে তার কষ্ট হয়, যন্ত্রণা হয়। বেকারত্বের জীবনকে অবসানের জন্য যে লড়াই, কাজের লড়াই, রাজনীতি মানে হলো তাই। আজকে গরিব ঘরের ছেলে মেয়েদের লেখাপড়ার সুযোগ চলে যাচ্ছে, দুটো সরকার যেদিকে যাচ্ছে, আগামী দিনে গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত আর পড়াশোনা করতে পারবে না। তাই গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের ঘরে ছেলে মেয়েরা যাতে লেখাপড়া করতে পারে, তার যে লড়াই, সেই লড়াইটার নাম রাজনীতি। আমি আমার কথা বলতে পারবো নির্ভয়ে, সেইটাকে বজায় রাখার নাম রাজনীতি। আমার যে ধর্ম বিশ্বাস, সেই ধর্ম বিশ্বাসটাকে আমি পালন করতে যেতে পারি নির্ভয়ে, নির্বিঘ্নে, সেই লড়াইটার নাম হলো রাজনীতি। আজকে আমাদের দেশ এবং রাজ্যে যে দুটো সরকার চলছে, এরা ভাগ দেওয়ার কেউ নয়, এরা মানুষকে কিল মারার গোসাই। কে কিল মারছে? ওদের কিল মারার পদ্ধতিটা আলাদা। আজকেই খবরের কাগজে একটা খবর বেরিয়েছে, আমাদের ভারতবর্ষে আম্বানি সাহেব 12টা মিডিয়ার মালিক, 72টা মিডিয়ার মালিক। আর এই 72টা মিডিয়ায় যে দর্শক সংখ্যা, সেই দর্শক সংখ্যা হলো 80 কোটি। তাহলে ওরা জনগণকে ভাগ দিতে পারে না। কৃষক কষ্টে থাকে, শ্রমিক কষ্টে থাকে, ক্ষেত মজুর কষ্টে থাকে, বেকার যুব ছাত্ররা কষ্টে থাকে, মা বোনেরা কষ্টে থাকে, যে যার নিজের কথা বলতে চায় তারা কষ্টে থাকে। অথচ সেই মানুষ যাতে এক হতে না পারে, রাম রহিম যাতে এক হতে না পারে, কৃষক শ্রমিক ক্ষেত মজুর যাতে এক হতে না পারে, বাঙালি বিহারি যাতে এক হতে না পারে, নারী পুরুষ যাতে এক হতে না পারে, ওরা জাতের নামে ধর্মের নামে মানুষকে ভাগ করে। আর ওদের হয়ে এই ভাগের খেলাটা খেলে। ওই যে বললাম 72টা চ্যানেলের মালিক আম্বানি, 80 কোটি মানুষ ওদের চ্যানেলের দর্শক, তাদের কানে বিষ ঢালছে, তাদের কানে গরল ঢালছে, মানুষদেরকে বিপথে পরিচালনা করার চেষ্টা করছে। তাই গত ভোটগুলোতে ওরা মানুষের কাছে গিয়ে বলেছিল তৃণমূলটা খুব খারাপ, এটাকে যদি আটকাতে হয় তাহলে এখন বিজেপিকে ভোট দিতে হবে। গত বিধানসভায় গিয়ে বলেছিল বিজেপি যদি চলে আসে আরো খারাপ হবে, বিজেপিকে যদি আটকাতে হয় তৃণমূলটাকে ভোট দিতে হবে। বাংলার মানুষ বিশ্বাস করেছিল ওদের এই কথাতে। তলায় তলায় আরএসএস টেলিভিশনের চ্যানেল, এখন বাংলার মানুষ তার অভিজ্ঞতায় বুঝেছে তৃণমূলটা চোর যদি হয়, ওরা ডাকাত। তৃণমূল বিজেপি উভয়ে ধর্মের নামে জাতের নামে মানুষকে ভাগ করে দিয়ে মানুষের কাছ থেকে এক মুঠো ভাতের যে অধিকার, সেই অধিকারকে কেড়ে নিতে চাইছে, মানুষের সমস্ত অধিকারকে কেড়ে নিতে চাইছে, তার ছেলে মেয়েদের ভবিষ্যৎকে আলোর বদলে অন্ধকারের দিকে ঠেলে দিতে চাইছে। তাই গায়ে গঞ্জে পঞ্চায়েতের ভোটে যে লড়াইয়ে মানুষ জোট বেঁধেছে যে তৃণমূল আর বিজেপি এই দুটোকে একসঙ্গে হারানো যায়, দুর্গাপুরের শিল্পাঞ্চলকে বাঁচানোর জন্য, বর্ধমানের কৃষিকে বাঁচানোর জন্য, ক্ষেত মজুরের দাবি আদায়ের জন্য, কর্মসংস্থানের জন্য,
জন্য, শিক্ষার অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য, মা বোনদের মান সম্মানের জন্য, আর নিজের নিজের ধর্ম বিশ্বাস অনুযায়ী ধর্ম পালনের অধিকারের জন্য তৃণমূল আর বিজেপি এই উভয় শক্তিকে পরাস্ত করে লাল ঝান্ডাকে আরো অনেক বেশি শক্তিশালী করতে হবে। গায়ে গঞ্জে কলে কারখানায় মানুষ আবার লাল ঝান্ডার সঙ্গে জোট বাঁধছে। এই যে দীপশিতা এখানে বলল, ওরা হলো নতুন প্রজন্মের আমাদের আন্দোলনের কর্মী। আজকে শহরে গ্রামে নতুন নতুন ছেলে মেয়েরা বামপন্থীদের লড়াই আসছে। তাই আগামী দিনে